প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ঈদ স্পেশাল ইয়াং নাইট লাভ বক্সে। আজকে যিনি অতিথি বা যারা অতিথি রয়েছেন তাদের সম্পর্কে আমি নিজেও ফেসবুকে লিখিনি, একটু সারপ্রাইজ বা সাসপেন্স রাখার জন্য। ঈদে বা ঈদ উৎসবে যে একটানা অনুষ্ঠান হয়, তাতে দেখা যায় যে প্রবীণ বা বিশিষ্ট রাজনীতিবিদরা বিভিন্ন গান করেন বা ফানি একটা অনুষ্ঠানে আসেন বা নিজেদের পারিবারিক কথা বলেন। তো আজকে আমরা সেটা রিভার্স একটা অনুষ্ঠান করব, অর্থাৎ শোবিজ সেলিব্রিটি এবং খুব হাই প্রোফাইল সেলিব্রিটি রাজনীতি নিয়ে কথা বলবেন। তো আমি ভূমিকায় বেশি না বাড়িয়ে বলতে চাই যে আজকে অতিথি রয়েছেন রাজনীতি চলচ্চিত্রের নির্মাতা বুলবুল বিশ্বাস, এবং যিনি রয়েছেন, যাকে স্ক্রিনে দেখছেন, তার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজন নেই, এদেশের ওয়ান অ্যান্ড অনলি অপু বিশ্বাস। দুই বিশ্বাসের সাথে আমি কথা বলতে চাচ্ছি, তাদের কথাবার্তার আশ্বাস নেবার জন্য। কেমন আছেন আপনারা? ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। সো রাজনীতি নিয়ে কথা বলবো, তাই না? জি। তো আপনার এমনি সাধারণত একটা পর্যায়ে যে আজকের আপনার ফিল্ম রাজনীতি এবং রিলিজের পর প্রথম এই ছেলেটার সাথে কি নিয়ে কথা হয়েছিল, মানে ছবির আলাপের ব্যাপারে? মানে রিলিজের আগে মানে ছবি শুরুর গল্পটা শুনতে চাচ্ছি ডিরেক্টর সাহেবের সাথে। ফার্স্টে যেটা হয়েছে যে আমাকে বুলবুল ভাই আমার সেটে আসলেন, আমাকে এসে বললেন যে দিদি আপনার অনেক ফ্যান আমি। আমি আমার নামের সাথে বিশ্বাস, এই কথা বললেন। আমি বললাম যে প্লিজ, আপনি একজন ডিরেক্টর, দ্যাট মিনস ক্যাপ্টেন অফ দ্য শিপ। সে অনেক পরে আসুক বা আগে আসুক এটা ফ্যাক্ট না, বাট একটা আর্টিস্ট তার কাছে একটা শিশুর মতো তাকে গড়ে তোলেন। ভেরি ওয়েল, যে আপনি আমার ফ্যান, এটা আমি ইমপ্রেসড যে আমি কাজ করেছি, অ্যাটলিস্ট আপনাদের মতো গুণী মানুষরা আমার ফ্যান। তারপরে উনি বললেন যে আমি একটা মুভি করতে চাই, যে মুভিতে দুটো আর্টিস্ট আমার হয়ে গেছে বরাদ্দ, বাট যে আর্টিস্টকে ঘিরে এই সিনেমাটা এগোবে সে এখনো বরাদ্দ না। আমি বললাম আপনি এত সুন্দর করে কথা বলেন কেন বলবো ভাই? পরে বলেন যে অ্যাকচুয়ালি আমি হিরোইন নিতে চাচ্ছি। তখন আমি ব্যাংককে কাজ করছিলাম, ওইখানে ওনার সাথে আমার ফোনে কথাগুলো হয় বেসিক্যালি। দেন বাংলাদেশে এসে কথা হয়, তারপর আমরা সোনারগাঁতে সাইনিং শ্রীমণিটা ছেড়ে ফেলি। বুলবুল বিশ্বাসের কাছে প্রশ্ন হচ্ছে, সাধারণত নাকি সাকিব অপু পেয়ার, এই প্রোফাইল পেয়ারকে নিয়ে অভিনয় বা করাতে হলে বা ছবি তৈরি করতে হলে নাকি পরিচালকের ওজন কমে যায়, মানে টেনশন প্রেশার মানে মেইনটেইন করা। তো আপনার কত? আমি আপনার সঙ্গে একটু অ্যাড করি কথাটা, আমি শুনি আর কি, এবং দেখিও প্রায় সময় যে আগে এক সময় এক ওজনের ছিল, পরে ছবি করার পর বাট আপনি আমাকে স্টিল আনচেঞ্জ দেখছেন কেন? তো আমি বুঝতে পারছি না, আমি শুনি আপনার কাছ থেকে। শোনাই। এটা হচ্ছে যে আমি যেরকম অপু বিশ্বাসের কাছে গেলাম কথা বললাম, সেরকম আমাদের আর্ট ডিরেক্টর নির্বাচনের জন্য বা নির্বাচন করলাম উত্তম গুহ দাদাকে। তো উনি আমার বেসিক্যালি স্যার ছিলেন। আমি যখন ফিল্ম মেকিংয়ে পড়াশোনা করেছি তখন উনি আমার আর্ট ডিরেকশন টিচার ছিলেন। ওনার বাসায় যখন লিফটে আমি উঠছি, আমার ম্যানেজারকে বললাম, ম্যানেজার বলল স্যার আপনার একটা চুল বোধহয় পাকা, তুমি দেখো তো। আমি বললো যে টেনশন নিয়ে না, এইভাবে টেনশন নিয়ে না, পুরো সিনেমা শেষ করতে পুরো চুল পাকাই দিব। তো সিনেমা শেষ করে ওকে ফার্স্টে জিজ্ঞাসা করেছি চুল কি আর পেকেছে একটা? বলে না স্যার আপনার চুল পাকে নাই। সো বিষয় হচ্ছে যে আমার ইনার স্পিরিট বা আমার ইনার জায়গাটা আই এম ভেরি স্ট্রং। সো আমি লিন অ্যান্ড থিন হতে পারি, কিন্তু মানে হতে পারি না, আই অ্যাম লিন অ্যান্ড থিন, এবং স্ট্রিক্টলি আই ট্রাই টু মেনটেন দেন বিকজ অফ আমার ফ্যামিলির সবাই অনেক বেশি ব্লাড প্রেশার, হাইপারটেনশনের পেশেন্ট। সো আমাকে এই ব্যাপারে খুব কনসিয়াস থাকতে হয়। আর আপনি জানেন আমি একজন ডাক্তার, তো সব কিছু মিলিয়ে আনচেঞ্জড আছে এখনো, এবং ইনশাল্লাহ একটু হয়তো ওয়েট গেইন করার দরকার আমার। দরকার না, খুব সুন্দর লাগছে আপনাকে। দিদির দায়িত্বটা নেওয়া উচিত কিন্তু অবশ্যই। আচ্ছা আমি দিয়ে দিব দিদি। আমি এবং বিয়ে সংসার বিষয়ক সবচেয়ে অভিজ্ঞ নায়িকা বাংলাদেশে এখন, সেজন্যই তো বলেছি। তার আগে একটু ছবিটা নিয়ে একটু শোনাই যে রাজনীতি, এই প্লটে সাধারণত ঠিক রাজনীতি নামে বা রাজনৈতিক প্লট নিয়ে ছবি করাটা খুব ঝুঁকিপূর্ণ, বা গল্পটা তৈরি করাটাও আসলে। তো আপনি এই সাহসটা কোন উদ্দেশ্যে নিলেন? উদ্দেশ্য তো একটা, এন্টারটেইনমেন্ট অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আচ্ছা, তিনটা এন্টারটেইনমেন্ট। তো যেটা হচ্ছে যে ঝুঁকিটা কেমন, যে আমার একটা ট্রাস্ট ছিল আমার প্রতি, যে বা আমাদের প্রচলিত যে সেন্সর বোর্ডের প্রতি, যে আমি যদি সত্যটাকে ঠিকঠাক মতো সত্যই বলি, মিথ্যাটাকে যদি মিথ্যাই বলি,
তাহলে তো কারোর কোনো সমস্যা হওয়ার জায়গা নেই। আচ্ছা, যেটা ইউনিভার্সাল ট্রুথ, আপনি হচ্ছেন তানভীর তারেক। আর আমি যদি তানভীর তারেক তো হ্যাঁ কনফার্ম, একদম ওকে ফাইন। তো তো যদি আমি তানভীর তারেকই বলি, তো নিশ্চয়ই সেখানে কেউ আপত্তি করবে না। এই জন্য ঝুঁকিটা নেওয়া আমার জন্য একটা কোনো প্রবলেম ছিল না। তবে একটা বিষয় আমি এখন বলি, যখন আমি পিছনে তাকিয়ে দেখি যে এন্টার ফিল্মটা যখন দেখি যে আমি এই কাজ করেছি, যেমন ধরেন গুলিস্তানের মতো একটি স্পটে আমি একদম হট স্পট, বাংলাদেশের দ্য মোস্ট বিজিয়েস্ট প্লেস, যেখানে আমি হরতালের সিকোয়েন্স করেছি। সো শাকিব খান, অপু বিশ্বাস ওখানে নিয়ে কাজ করাটা মানে অসম্ভব টাফ। হাজারো দর্শক, এবং আমার সেখানে আমার আর্টিস্ট ছিলেন প্রায় 200+, আমার হচ্ছে আর্টিস্ট ছিলেন প্রায় 100 মতো ইউনিট মেম্বার ছিলেন। তো এখন যখন দেখি পিছনে তাকিয়ে যে আমি এই কাজগুলো করেছি, বা আমার শাঁখারীবাজারে যে সেটটা ছিল, এই রেগুলার আমার 100 থেকে 150 আমার জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা প্যাসার বা হিসেবে থাকতেন। আচ্ছা আচ্ছা। তো এখন মনে হয় যে আমার পক্ষে আর বোধহয় সম্ভব না, তখন জানতাম না। যাক, সাকিব অপু বিশ্বাসের লোড আপনি নিয়ে ফেলেছেন, সুতরাং আপনার ভবিষ্যৎ উজ্জ্বল এবং ছবি রিলিজ শুধু সাকিব অপু এটা আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতে অ্যাড করি আমি, যে শুধু সাকিব খান, অপু বিশ্বাস না, রাজনীতি হচ্ছে বিগত কয়েক বছরের সবচেয়ে বিগ কাস্টিং এর। অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি একটু অপু বিশ্বাসের কাছে আসি, যে অপু ঈদের ছবি রিলিজ তো আপনার কাছে একদম ডাল ভাত। প্রায় সময় এই সিটে অনেকে বলে যে ভাইয়া আমার ঈদে এই জীবনে একটি ছবি রিলিজ হয়েছে, এবং খুব খুঁজে খুঁজে বের করতে থাকে, কারণ একটা এক্সাইটমেন্ট কাজ করে, এবং সবচেয়ে প্রমিনেন্ট টাইম হচ্ছে রোজার ঈদ বেসিক্যালি। তো এই টাইমে এই অন্যান্য ঈদের ছবির পাশাপাশি আপনি যদি একটু কম্পেয়ার করতে চান রাজনীতির ছবি নিয়ে, এই ছবির ব্যবসা এবং এই ছবির আশা প্রত্যাশা নিয়ে একটু বলুন। আশা প্রত্যাশা অনেক, কারণ এই সিনেমাটা আপনি একটু আগে মনে হয় ভাইকে বলেছিলেন যে রাজনীতি কেন্দ্রিক গল্পগুলো তো খুব ঝুঁকিপূর্ণ হয়, বা এটা আসলে আপনি কোন সাহসে এগোলেন। তো এইটা আমার কথা হলে আমি যেটা বলতাম সেটা হচ্ছে যে বিনোদন জগৎ তো প্রত্যেকটা মানুষেরই প্রতিচ্ছবি, তাই না? আমরা তো বিভিন্ন গল্পকে ঘিরে যাই, ডাক্তার, কবিরাজ, তারপরে পুলিশ, তারপরে হচ্ছে ধরেন একটা ভালো মানে ইঞ্জিনিয়ার, এরকম একটা ছুঁয়ে যায়। তো রাজনীতি তো আমাদের এই দেশেরই একটা প্রেক্ষাপট, ওটাকেও তো ছুঁয়ে যাওয়াটা অস্বাভাবিক কোনো ব্যাপার না। সেই জন্য তো আমি সবসময় একটি কথা বলেই আসি যে প্লিজ বাংলা চলচ্চিত্রকে বাঁচান, কারণ বাংলা চলচ্চিত্র মানে হচ্ছে বিনোদন, আর বিনোদন বেঁচে থাকলে সবাই বিনোদিত হবে এবং আমাদের প্রেক্ষাপটের প্রত্যেকটা জিনিসকে প্রতিচ্ছবি হিসেবে আমরা দেখতে পারবো। এখন যেটা কথা সেটা হচ্ছে যে ঈদের সিনেমা, হ্যাঁ এই ঈদের সিনেমাটা খুব কাঙ্ক্ষিত একটা ঈদের সিনেমা আমার, এই জন্যই যে আমি হ্যাপি যে মানে ছবি রিলিজ হবার আগে ফার্স্ট টাইম, হ্যাঁ দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমার অপু বিশ্বাসের কোনো সিনেমা 40টা সিনেমা হলে রিলিজ হয়েছে। তারপর আমি অনেক মানে একসেপ্ট করে ফেলেছি যে আমাকে 40টা সিনেমা হল দেওয়া হয়েছে, ভাগ্যিস 4টা দেয়নি, কারণ সিনেমার সংখ্যা যেভাবে কমে আসছে, ইনফ্যাক্ট সিনেমা হলগুলো ব্যক্তি মানুষদের হাতে চলে গেছে, সেই পরিপ্রেক্ষিতে তো প্রত্যেকটা প্রোডিউসার নিজেদের সিনেমা হল বানিয়ে রিলিজ দেওয়া উচিত। সেক্ষেত্রে আমাকে 40টা, আমি তো যখন আমাকে ডিরেক্টর ফোন করে বললেন যে দিদি আমরা 40টা পাইছি, আমি না মিথ্যে কথা, 14টা না দিদি 40টা, আমি 4-এর সাথে শূন্য অ্যাড হয়েছে। আমি প্রায় সময় শোনা যায় 420, মাঝখানে 2টা খালি আমি আর বুলবুল ভাই, 40টা হলে দিয়ে গেছে। যেহেতু ছবির নাম রাজনীতি, এবং প্রত্যেক ছবির কারিগর থেকে শুরু করে আর্টিস্ট পর্যন্ত একটা জীবনে একটা দীর্ঘ ক্যারিয়ারের ভেতরে ফিল্ম পলিটিক্স শব্দটা শোনা যায়, বা আমি ফিল্ম পলিটিক্সের শিকার, ওখানে পলিটিক্স হয়েছে, এই একটা খুব প্রচলিত কথা। এবং আমরা জানি যে অপু বিশ্বাসের ক্যারিয়ারের অনেক অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে, নিষিদ্ধ হয়েছেন এক সময়, এই যে বিভিন্ন পলিটিক্সের শিকার হতে হয়েছে। সেই ক্ষেত্রে আপনার এই ফিল্ম পলিটিক্সটা আপনি কিভাবে নিয়েছেন জীবনে, ছোট্ট করে যদি 1-2টা সেই ক্রুশিয়াল মোমেন্টগুলো আসলে? হ্যাঁ, মানে ফিল্মে পলিটিক্স আমার কাছে কখনো মনে হয়নি, এটা আসলে কিছুটা টানপড়নের মধ্যে নিজেকে ইনভলভ হতে হয়েছে। পলিটিক্স ব্যাপারটা তো ওটা একটা সাইড, এটা বিনোদনের মধ্যে এটা আসলে আসে না। এটা আসলে অনেকে হয়তো বা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে বলে ফিল্মে পলিটিক্সে পড়ে গেছে, কিন্তু ফিল্ম জিনিসটা তো বিনোদনের জায়গায়, এখানে পলিটিক্স বলে আমার কাছে মনে হয় না। এটা একটা টানপড়ন, যেমন এই যে আমাদের 40টা সিনেমা রিলিজ হয়েছে, তাতে করে আমার মনে হয় যে বুলবুল ভাই বা আমাদের রাজনীতি গ্রুপের কারো কষ্টটা নেই। রিলিজ হয়েছে তো, ঈদের সিনেমাটা দেখছে কেউ, হয়তো বা এখানে আমার সিনেমা না হয়ে আর কারো হয়েছে, সেটা তো আমাদের ইন্ডাস্ট্রির কারো।
তো ফিল্মে পলিটিক্স আমার কাছে মনে হয় না, হয় কি মানুষের জীবনে চলতে গেলে ছোট ছোট কিছু টানপড়ন থেকেই যায়, সেটা হয়তো বা ফিল্মে কারো কারোর মধ্যে আসে। যাক, এবারে যে ডিফারেন্ট ঈদটা কেমন কাটলো দুজনের, উপবিশ্বাস বলেন। আমি আমার ঈদটা অনেক সুন্দর কেটেছে, নতুন একটা জীবনের মধ্যে দিয়ে কেটেছে, নতুন একটা এক্সপিরিয়েন্সের মধ্যে কেটেছে। সিনেমাটা আমার জীবনে 10 বছর ধরেই ঈদের সাথে আমি দেখেছি, তো 10 বছরের অভিজ্ঞতা ছিল। কার জন্য কি কি কিনলেন? অবশ্যই আমার ছেলের জন্য সবকিছু কিনেছি। শাকিব খানের জন্য পাঞ্জাবি কিনছেন কত বছর ধরে? শাকিব খানের জন্য পাঞ্জাবি আমি আর কি কিনবো? কত বছর ধরে কিনছেন? কিনছি? হ্যাঁ, ও তো নিজেই কেনে। আপনার একটা পছন্দ অবশ্যই না, 8-9 বছর হিসাব করলে তো অনেকগুলো পাঞ্জাবি কেনার কথা। ইনফ্যাক্ট এখনো অবধি শাকিব যত পাঞ্জাবি পরে আসেন সব আমারই মানে হ্যাঁ, পছন্দের পাঞ্জাবি। এতক্ষণ পরে। আচ্ছা, ঈদে ছবি রিলিজ এবং ছবি রিলিজে ঈদ নির্মাতা, সেক্ষেত্রে অনেকটু অন্যরকম লাগে না? মানে টেম্পারেচার হাই হয়ে যায় না? না, টেম্পারেচার হাই হয় না। ও ডাক্তার তো আপনি? জি, ডাক্তার হয়। ডাক্তার যেহেতু সে তো সবসময় ব্যালেন্স, আমি খুবই ব্যালেন্স লাইফ লিড করি সবসময়। আচ্ছা তো যেটা হচ্ছে অন্যরকম বলতে যে এটা আমার নতুন একটা জন্ম। আচ্ছা। এতদিন আমি কারোর সন্তান ছিলাম, কারোর ভাই ছিলাম, কারোর চাচা ছিলাম, বা ধরেন কিছু মানে মানুষের কাছে আমি আছেন তো? না ছিলাম, কেন বলছি যে একটা জায়গা পর্যন্ত আওয়াজ, হ্যাঁ। বা স্টিল। তো সেক্ষেত্রে আবার কারোর কাছে চিকিৎসক হিসেবে ছিলাম, কিন্তু এখন একেবারে একটা নতুন পরিচয় আমার, যে একজন পরিচালক। এবং এটা বলে বোঝানো যাবে না যে এই অনুভূতির কথাটা, কারণ আমি রাস্তাঘাটে চলতে গেলে সেলফির শিকার হতে হয়। তো মাঝে মাঝে খুব অবাক লাগে, দিস মি নট। এবার ঈদে কালকেও ইভেন আমি মানে সেটে যদি উপবিশ্বাসের মাথা ধরতো বা শাকিব খানের যদি একটু মানে কোনো রকম মানে মানে ডক্টর পয়েন্ট অফ ভিউ থেকে কোনো কিছু সমস্যা হলো তো কোনো সমস্যা ছিল না। কেন পুরো রাজনীতির ছবিতে বেলুরেকে সকালে এবং রাতে শাকিবকে দুটো টাইম হচ্ছে গিয়ে প্রেশার মারতেছে, তাই নাকি? বিকজ অফ শাকিব খান ইজ হাইপারটেনশনের পেশেন্ট। হ্যাঁ, পেশেন্ট এই অর্থে বলেছি, সাধারণত সাধারণ মানুষ শুনলে হয়তো ভাববে যে পেশেন্ট। হাইপারটেনশন মানে হাই ব্লাড প্রেশার, সবারই থাকে ইন জেনারেলি। আমি যখন ডক্টরের প্র্যাকটিস করতাম, তখন আমরা বলতাম যে আল্লাহ মানুষকে দুনিয়াতে পাঠানোর সময় দুইটা জিনিস বলে পাঠায়, বাবা তুমি মরবে কিভাবে, ডায়াবেটিস না ব্লাড প্রেশারে। এই যে ডাক্তারের মতো কথা, আমি নির্মাতা হিসেবে না সেজন্য বলছি। তো সেহেতু আমি যেহেতু বলে ফেলেছি যে হাইপারটেনশন পেশেন্ট, অনেকে হয়তো মিসলিড করতে পারে বিষয়টাকে, বুঝবে না হয়তো, এই জন্য বললাম। সো সবাই এটা। তো শাকিব ভাই এবং শাকিব ভাইয়ের আরেকজন ডাক্তার কিন্তু আছেন, কিন্তু উনি আমার কাছে সবচেয়ে ট্রাস্ট করতেন, যে এবং উনি বলতেন যে বুলবুল নামা পর্যন্ত আমার শান্তি হচ্ছে না। যাক, এখন আমাদের কোনো সমস্যা হলে বা আমাদের প্রোডিউসার বা এটি নিউজের যে কারো আপনার রাজনীতি আসলে একটি ভালো গল্পের ছবি। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি আবারও ইয়াং নাইট লাভ বক্সে, সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, স্বাগত আরেকবার ঈদে স্পেশাল ইয়াং নাইটে। আমরা কথা বলছিলাম রাজনীতি নিয়ে, ছবির রাজনীতি নিয়ে বা রাজনীতির ছবি নিয়ে উপবিশ্বাস এবং নির্মাতা বুলবুল বিশ্বাসের সাথে। উপবিশ্বাসের সাথে প্রশ্ন রাখি যে উপবিশ্বাস একটা পর্যায়ে যে একটা প্রত্যেক মানুষের, প্রত্যেক নারীর যে নামের পরিবর্তন হয়, যে জয়ের মা বা আব্রামের মা, কে বলে? না, ওইভাবে আমাকে কেউ ডাকেন না। কার মা কি, আমাকে সিম্পলি আমাকে অপুই ডাকে বাসায়, বা বিগত দিনে আমার কিছু ফানি নামে আমার পরিবারের লোকজন ডাকেন, সেভাবেই ডাকা হয়। বাট আমার ছেলে হচ্ছে কি আমার লাইফে একজন বড় বন্ধু। এতটুকু বাচ্চা, বাট আমি জীবনে যখন বুঝিনি, বোঝার আগে তো চলে এসেছি একটা বড় স্থানে, এবং বোঝার আগে তো নিজের জীবনটাকে একদম মানে বিসর্জন দিয়েছি। তো ভালো বন্ধু খুঁজে পাইনি, বাট আমি এখন বন্ধু খুঁজে পেয়েছি। বিসর্জন দিয়েছেন? হ্যাঁ, বিসর্জন দিয়েছি। ছোট ছোট করে অনেক কিছু বলছেন। যাই হোক, সেক্ষেত্রে থাকে না আপনার সংসার জীবন সম্পর্কে যদি বলতে বলা হয় যে একজন নারীর, একজন সফলতম চিত্রনায়িকার সংসার জীবনটা কেমন হওয়া উচিত, আপনার কেমন আছে এবং আপনি কেমন আছেন সংসার জীবনে? আমি অনেক ভালো আছি, এই জন্য ভালো আছি যে জয়ের মতো একটা বাচ্চা আমার কাছে আছে। সো আমি অনেক ভালো আছি, অনেক হ্যাপি আছি। আর সংসার তো সংসারের মতো যাচ্ছেই, সংসারের তো টানপড়ন
সবসময় প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে, সেটা তো আসলে টিভিতে বলার মতো না, না? যা বলার বলেই হ্যাঁ, দিয়েছেন, যা বলারটা আমি বলেই দিয়েছি। বাট আমি হ্যাপি, আমি মনে করি যে পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি এখন আমি, যে আমার এত সুন্দর, এত ভদ্র, এত কিউটেস্ট একটা বেবি আমার। আচ্ছা, সো আমি নিজেকে অনেক প্রাউড ফিল করি ওকে নিয়ে। আর উপর আল্লাহর কাছে ধন্যবাদ দিই যে এইরকম একটা সন্তান আমাকে আল্লাহ তাআলা নিজের হাতে উপহার দিয়েছে। যাক, মাশাআল্লাহ। নির্মাতা হিসেবে বা এই সাকিব অপুর মানে ফ্রেন্ডস বা ফ্যামিলি ফ্রেন্ড হিসেবে এই গোপন খবরগুলো কতটুকু জানতেন? গোপন, আপনি তো বলে দিচ্ছেন খবরটা গোপন। না, তখন তো গোপন খবর তো কিভাবে সবাই জানবে? এখন তো জানলে ফ্ল্যাশ তখন হয়ে গেছে, সেটা কিন্তু গোপনীয়তা তখন আপনি থাকবে যখন না। কাজ করছিলেন বা সম্পর্কে যখন শুরুর দিকে সাকিব অপুদের সাথে কাজ করছেন, না, সম্পর্ক মিডিয়া শুরুর জানে দিকে না। না, ভুল বলছেন। সম্পর্ক ওনাদের তো বিয়ে তো 8 বছর আগে হয়েছে না? হ্যাঁ, মানে তাহলে কিন্তু আমি তো আপনার জানা কত বছর? আমার সেটা জানা জানতে তো হয়তো 5 বছর 10 বছর, 5 বছর বা 6 বছর পত্রিকায় দেখতাম হয়তো অপু সাকিবের একটা সম্পর্ক, ওই পর্যন্তই জানা ছিল। কিন্তু সেটা এসে দেখতাম যে শর্টকাট, সাকিব খান ওইদিকে, অপু বিশ্বাস এইদিকে, উত্তর মেরু দক্ষিণ মেরু। তো আমি বলতাম কোথায় এটা দেখেছে মানে তারা ফোনে পত্রিকায়? কথা বলতে একসাথে? না না, আচ্ছা। উনি বসে স্ক্রিপ্ট নিয়ে বসে আছেন, সাকিব খান তার মিটিং করছেন, কারণ উনি তো অনেক ব্যস্ত, ওনার প্রডিউসারের মধ্যে বিভিন্ন আপনি মিটিং। খুব ভালো ম্যানেজার, এটা বোঝা যাচ্ছে। আই এম নট ম্যানেজার, আমি গুড ডিরেক্টর। অবশ্যই একজন না, ডিরেক্টর আমি কিন্তু কথা ম্যানেজ শেষ করতে করি। হয়। না না, না, আমি কেন ম্যানেজার, আমি এই কথাটা মানবো না, বিকজ আই ডিডন্ট ম্যানেজ এনিথিং অ্যাবাউট দেয়ার রিলেশনশিপ। কিন্তু একটা সেটে যখন হিরো হিরোইন থেকে শুরু করে একদম যে ছোট্ট ক্যারেক্টার, তাকেও তো আসলে আপনাদের মন ভালো আছে কিনা বা তাদের কি সবকিছু মেনটেন করতে হয় না, সবকিছু দেখভাল করতে হয় না না, পরিচালককে? সেক্ষেত্রে যেটা হয়েছে সেক্টর ওয়াইজ কাজ থাকে, যেরকম ধরেন প্রত্যেকে যেমন অপু বিশ্বাসের তার ব্যক্তিগত কিছু সহকারী থাকে, ইভেন আমারও একজন ব্যক্তিগত সহকারী থাকে, সাকিব খানের ব্যক্তিগত সহকারী থাকে। তো যে বিষয়গুলো এরকম হয় যে অ্যাকচুয়ালি সবাই মানে একটা ফ্যামিলির মতো কাজ হয়তো, যার কারণে সবাই সবার খোঁজ খবর। রাজনীতি কতটা সাকিবের ছবি, কতটা অপু বিশ্বাসের ছবি? এটা রাজনীতি না সাকিব খানের ছবি, না অপু বিশ্বাসের ছবি, না আনিসুর রহমান মিলনের ছবি, না শিবাসানু, না বুলবুল বিশ্বাসের ছবি তো আছে। না আমি না বুলবুল বিশ্বাসের ছবি, নো 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 নেভার। রেখে বলছি, আমি বলছি সেটা না, আমি বলছি আজকে আপনি আজকে রিভিউগুলো পড়লেও দেখবেন যে রাজনীতি বলা হয়েছে এন্টায়ারলি প্রত্যেকের ছবি, কারণ প্রত্যেকটা ক্যারেক্টারকে তার চরিত্র অনুযায়ী সমান গুরুত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, তো সেই জায়গা থেকে যেহেতু প্রধান মূল 3 চরিত্রে আছেন সাকিব খান, অপু বিশ্বাস এবং আনিসুর রহমান মিলন, আমি মনে করি 3 জনেরই সমান রাজনীতি, কারণ কেউ কাউকে ছেড়ে কথা বলেনি বা ছেড়ে দেয়নি তার রাজনৈতিক আসন পাকাপোক্ত করার জন্য। যাক, অপু, আপনার কাছে যদি বলি যে শাকিব খানেরও প্যারালালি আরেকটা ছবি রিলিজ হয়েছে এবং রাজনীতি সাকিব অপু বিশ্বাসের একটা নতুন, যেটা জানা কেমিস্ট্রি এবং যেটাতে কৌতূহলী থাকে বাংলাদেশি দর্শক, সেটা 40টা হল পাক আর 4টা হল পাক, কিন্তু এটা একটা সফলতম জুটি। তো সেক্ষেত্রে আপনি কতটা এগিয়ে রাখবেন ঈদের অন্যান্য ছবির কাছ থেকে, কোন কোন পয়েন্টে মানে রাজনীতির ছবিটাকে? সবচেয়ে বড় কথা, যেটা নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে এক ধরনের একটা মানে পরিবেশ একটু অন্যরকম যাচ্ছে, সেদিক থেকে একটু এগিয়ে রাখবো। সেটা হচ্ছে যে এগিয়ে রাখবো যে রাজনীতি সিনেমাটা টোটালি বাংলাদেশের সিনেমা। এখানে কলা কৌশলী থেকে শুরু করে, গল্প থেকে শুরু করে, প্রেক্ষাপট থেকে শুরু করে সবকিছু, সব লাইট, ক্যামেরা, অ্যাকশন, ফ্লোর সবকিছু বাংলাদেশের। যার কারণে এটা একটু এগিয়ে আছে যদি আমাদের শুধুমাত্র বাংলাদেশ প্রেক্ষাপটটাকে ঘিরে বলা হয়। আর আরেকটা কথা বলবো যে ওভারঅল তো সব সিনেমাই ভালো, কারণ সিনেমা ঈদের জন্য কোনো সিনেমা যখন রিলিজ করে তখন ডেফিনেটলি অন্যান্য সিনেমা থেকে এই ট্রিটমেন্টটা খুব বেশি হয়। সো ডেফিনেটলি 3টা ছবি আমার কাছে মনে হয় যে অবশ্যই ভালো। আচ্ছা, রাজনীতি তো রিলিজ সর্বশেষ ছবি, তো রাজনীতি ছাড়া সাকিব অপু বিশ্বাসের কোন ছবিটা আপনার কাছে খুব মনে দাগ কাটে? দেবদাস। হ্যাঁ, আর হচ্ছে কোটি টাকার কাবিন, যখন আমি বুঝে উঠতে পারিনি, বাট এই সিনেমাটার কারণে আজকে আমি এখানে বসা, আপনি আমাকে অপু বিশ্বাস ডাকছেন, বুলবুল ভাই আমাকে একটা সময় বলেছেন আমি আপনার ফ্যান। সো কোটি টাকার কাবিন, দেবদাস, আরো অনেক সব সিনেমা আমার প্রিয়। হ্যাঁ, বাট এই দুটোর মধ্যে অবশ্যই আমার অনেক ভালো লাগা আছে চাষি আঙ্কেলের দেবদাস সিনেমাটা। আর কখন হয়তো ওনার ডিরেকশন আর পাবো না। কাবিন দিয়ে তো প্রেম শুরু হয়েছিল নাকি যতদূর জানি? হ্যাঁ, কোটি টাকার কাবিনই তো কাবিন করে নিয়েছি তো। আপনাদের কাবিন কত ছিল? আমাদের কাবিন কোটি টাকার কাবিন। That's to be noted. I love you কে বলেছিল আগে? না আই লাভ ইউ না আই লাভ ইউ ফিল্মে তো অফ স্ক্রিন মানে এসএমএস বা না, আমাদের হয়েছে যে টিস্যুতে করে ফোনের নাম্বার আদান প্রদান হয়েছে, বাট টিস্যুতে লেখা তো খুব
কাজল দিয়ে লিখেছিলাম, কাজল দিয়ে? হ্যাঁ। আচ্ছা তার মানে আপনি লিখেছিলেন? আমি লিখেছিলাম, কারণ কি কাজলের বক্সটা তো আমার কাছে সবসময় ক্যারি করতো। আচ্ছা আমি তো এক্সাইটেড ছিলাম ভাই, আমি তো শাকিব স্কুল খান। থেকে আসছি, স্কুল থেকে এসে একজন শাকিব খান, হ্যাঁ সে মানে শুধু ফোন নম্বর হ্যাঁ ফোন নাম্বার দিয়ে পরে স্টার্টিংটা হয়েছে আচ্ছা, আচ্ছা। কথাবার্তার। আর এই তো মানে সেক্ষেত্রে আপনি একই সাথে ছবির অভিনয় করছেন, আপনার কোয়ারের মানে ফোন নম্বর কাছে ছিল না নাকি না, স্পেশালি চেয়েছিল যে? না 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 স্পেশালি না, মানে সে জানতো না আমার ফোন নাম্বারটা কোটি টাকার কাবিনের সময়। ওইটা ডিরেক্টর বা প্রোডিউসার কারো কাছে ছিল না ওই নাম্বারটা? হ্যাঁ আমার ডিরেক্টর ছিলেন মানিক ভাই, এফআই মানিক, আমার প্রোডিউসার ছিলেন দীপজল ভাই, আচ্ছা তাদের কাছে ছিল সামাও হয়তো সাকিব তাদের কাছে বা এটা আমাকে ইমপ্রেস করানো হয়েছে যে তোমার নাম্বারটা এইভাবে দাও whatever। আচ্ছা, আচ্ছা। হয়তো বা আমি তো বললাম না যে আমি তো একদম নিউ একটা মানুষ। সর্বোচ্চ একটা না কতক্ষণ কথা বলেছেন? আমার জানা মতে একটানা কথা বলেছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এরপরে আমার গান গরম হয়ে যায়, বিরক্ত লাগতো। ছেলে পেলে তো সারা রাত ধরে কথা বলে, না, ফোন চার্জ দিয়ে কথা বলে, আপনি 1 ঘন্টা বলে? ইনফ্যাক্ট আমাদের সংসার জীবনে আমার সাথে সাকিবের কথা হতো 50 সেকেন্ড, খুব জোর 1 মিনিট। সেটা কি রকম? হ্যালো, হ্যাঁ তুমি পৌঁছাইছো, হ্যাঁ কি খাবে, এই আচ্ছা আচ্ছা রেখে দিতাম। ঘরে চাল নাই। চাল না, মানে সে কি খাবে সে প্রিপারেশনটা এইরকম বলো। এর সময় আলু কেজি আলু কিনে নিয়ে এসো না। যাক সত্যি বিশ্বাস করেন বুলবুল ভাই, এই লাইফটা সবচেয়ে মজার, যে তুমি আসার সময় 2 কেজি চাল নিয়ে এসো, 1 কেজি আলু নিয়ে এসো, পেঁয়াজ নিয়ে, ওটার মধ্যে যে বন্ডিংটা, আমাদের স্টোরেজ করার বন্ডিংটা আমি থাকে না। আমার ফ্রেন্ডদের দেখেছি, আমি আচ্ছা, তো আচ্ছা। স্টিল আনমেরিড, আমার ফ্রেন্ডদের দেখতাম কথা বলছে, হঠাৎ ফোন আসতো, কি হতো দেখি এসএমএস, হাফ কেজি পটল। সেটা থাকে এমনি। শুটিং সেটের একটু গল্প শুনতে চাই যে জি। আপনি বললেন যে 2 মেরু। একদম 2 মেরুতে চলে যায় এমনি। কখনো এমনি পার্সোনাল আলাপ বা একটু শাউটিং বা একটু তদারকি, যেহেতু মানে তাদের যেহেতু দুজনের, তারা তো আদতে স্বামী স্ত্রী ছিলেন তখন, তখন আমি দেখেছি কিনা হ্যাঁ 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 তাদের বেশিরভাগ শুটিংই হতো 2 নম্বর ফ্লোরের মেকআপে, তো 2 নম্বর ফ্লোরে 2টা মেকআপ, মাঝখানে 2টা রুমের দূরত্ব। আচ্ছা তো এই দূরত্ব কখনোই আমরা দেখিনি সেটের, আমি দেখিনি কোনোদিন। আচ্ছা ওনাকে কি বলবেন, আমাদের সিনেমা 70টা হয়েছে, আমরা 70টা সিনেমার মধ্যে 60 মানে 60টা জায়গায় আমরা আউটডোরে গেছি, আউটডোর থেকে কেউ বলতে পারবে না যে আমাদের সাথে কথা বলতে দেখেছে। এখন বলিউড বলেন বা হলিউড বলেন, কেউ কিন্তু এতদিন লুকিয়ে রাখার কোনো না, আমরা রেকর্ড তো- নেই। এটা একটা আমরা তো হচ্ছে- ওয়ার্ল্ড রেকর্ড যে হ্যাঁ, হ্যাঁ, এতদিন এটার ক্যারিশমাটা কি? যারা নতুন অভিনয় প্রেম করছে কারিশমা। তারা একটা টিপস নিতে পারে যে এইভাবে তোমরা আমি বলি এইভাবে গোপন বলিউড, রাখতে পারো। হলিউড দিদি যে অন্তত জায়গায় বলেন। আমাকে টিপসটা দিন না, যেহেতু আমি না, গণমাধ্যমে বলিউড হলে যে জায়গায় বলেন না কেন, অনেক সুপারহিট জুটি আছে, অনেক সুপারহিট জুটি আছে। হ্যাঁ, কিন্তু But এতদিন 10টার গোপন বেশি রেখে। কিন্তু নেই, 10টা থেকে 12টা। উত্তম সুচিত্রা ওনাদের, উত্তম স্যার এবং সুচিত্রা ম্যাডাম, ওনাদেরকে আমি সম্মান করে বলি, ওনাদেরও 12টা থেকে 15টার বেশি সিনেমা নাই, যেখানে সাকিব অপুর 70টা সিনেমা আছে, অবভিয়াসলি মানে 50 ক্রস করেও 20। সেই বিষয়ে তো আমরা হ্যাঁ, জানাই। 100 হবে খুব দ্রুত আশা করি। না না আচ্ছা, সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি সম্পর্কটা গোপন রাখা, মিডিয়া, কলিগ, প্রোডিউসার, পরিচালক, এটা আসলে আসলে আমার কাছে মনে হয় যে ধৈর্য থাকা দরকার, ধৈর্য, কিংবা আপনি যেভাবে আর আমাদেরকে trust বলতেন থাকা যে দরকার না husband সম্পর্ক wife-এর আপনারা প্রতি। তো জানবেনই ভাই, যে আমরা বিশ্বাস করেছি এবং বিশ্বাস করতে না, হয়েছে, এই যে জেনেছেন একটা তো? অ্যাক্টিং বাজি। মানে জেনেছেন তো, আমি তো জানিয়েছি আপনাদেরকে। হ্যাঁ সেটা 8-9 বছর পর একটা মানে বোমা আমি ফাটানোর। জিজ্ঞাসা করেছি শুটিং বলে, আরে না বললে কি বলেন, যাক। আমি বিয়ে শাদী করবে না, হ্যাঁ ভাবছি। হ্যাঁ মানে সবাইকে এবং এত সুন্দর করে কৌশলী না, একটু সাবলীল ভাবে বলছে না, তো বিশ্বাস না করে উপায় নেই। না, কারণ এজন্য নামে তো বিশ্বাসই নয়। আপনার নামে বিশ্বাস আছে, যাক সেজন্য খুব। এবং আমাদের একটা ফিল্মের সিন আছে যেখানে অপু বিশ্বাস সাকিব খান দুজনের একটা খুব ড্রামাটিক সিন, সেখানে যে কতগুলো বিশ্বাস উচ্চারণ হয়েছে, যে আমার বিশ্বাস, তোমার বিশ্বাস, পরিবারের সবার বিশ্বাস, অতি মানে সবকিছু ফেলে আমি তোমাকে ভালোবাসি। আপনার নিজের নাম ব্র্যান্ডিং করার চেষ্টা করেছেন? না, আমাদের দুজনের নাম। দুজনের না, আমাদের ফিল্মে আরেকজন আছেন দেবাশিস বিশ্বাস, তো ট্রিপল বিশ্বাসে ট্রিপল ধামাকা হয়েছে আমাদের। যাক, তো আমার নামের সাথে বিশ্বাস লাগলে আমাকে দিয়ে মিউজিক করাবে নিশ্চয়ই, কোনো একটা অপশন রয়েছে। Why not? একদম শেষ পর্যায়ে চলে এসেছি। যদি বলি যে ঈদের ছবি রিলিজ হচ্ছে, সাকিব অপু বিশ্বাসের ছবি রিলিজ হলো, এখন সাংসারিকভাবে বা স্বামী স্ত্রী পরিচয়ে একদম ওপেন, সেক্ষেত্রে আপনাদের সাকিব অপু বিশ্বাসের জুটির ছবি বা জুটির ছবির ভবিষ্যৎ বা আপনাদের সাংসারিক বিষয়ের নতুন পরিকল্পনা, যেটা আজকের দর্শকরা বিশেষ করে শুনতে চায়, যে সাকিব অপু বিশ্বাসের ছবির ভবিষ্যৎগুলো কি বা কোন পর্যায়ে যাবে,
আপনাদের সংসারের পরিকল্পনা বা আপনাদের যে পার্টি বলেন, আপনি বলেছেন যে আপনার সন্তানের জন্মদিন পালন করতে হবে, অনেক অনেক কিছু আছে, সেগুলো একটু একটু কনক্লুশন যদি একটু টানতেন আজকে। রাজনীতি ট্যুরের কি হবে? না, সিনেমার যেটা হচ্ছে কি, আমাদের বেশ কিছু সিনেমা এখনো শেষ হয়নি, কারণ তার মাঝখানে তো আমি নিজেকে একটু আড়াল করেছি। তো ওই সিনেমাগুলো আমি চাইবো, আজকে আবারও বললাম যে ওই সিনেমাগুলো প্লিজ যেন সাকিব একটু তার নিজ দায়িত্বে বা আমিও আমার অগ্রসর দিয়ে আমরা দুজনেই যেন মিলে সিনেমাটা শেষ করে দিই। এটা হচ্ছে কি আমার ফার্স্ট চাওয়া। সেকেন্ড হচ্ছে যে সংসারটা তো আসলে আল্লাহ প্রদত্ত একটা জিনিস, এটা তো চাইলেও অনেকে পায় না। যেমন আজকে অনেকের কাছে খুব অদ্ভুত মনে হচ্ছে 8টা বছর কি করে একটা মানুষ তার সংসারটাকে ঢেকে রাখতে পারে। একটা মানুষের তো প্রেম 8 দিন হলেই জেনে যায়, সেখানে 8টা বছর সংসার। তো এটা গড গিফটেড, হয়তো বা আল্লাহ আমাদেরকে ততটুকু সাধ্য সামর্থ্য দিয়েছেন, আমরা রাখতে পেরেছি। তো সংসারটা আমি টোটালি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, যে সংসার আল্লাহ টিকিয়ে রেখেছেন, ভবিষ্যতেও যেন ভালো কিছুই করেন। আর একটা কথা হচ্ছে যে আমরা কি করতে চাই ভবিষ্যতে, বা আমাদের হচ্ছে গিয়ে আরো সিনেমা করতে চাই কিনা, এটা আসলে বলা খুব মুশকিল। এটা নতুন কোনো কাজে আবদ্ধ হওয়া বা নতুন কোনো কাজ করা, এটা আসলে সময় বলে দিবে। এই মুহূর্তে আমি কমিটমেন্ট করাটা ভুল হবে। আর আমার ছেলের বার্থডের কথা বললেন, ডেফিনেটলি আমার একটাই ছেলে, আমার খুব কাঙ্ক্ষিত একটা সন্তান। তার ভালো লাগা, তার ভালো মন্দ সবকিছু আমি আমার জান প্রাণ দিয়ে হলেও করবো। অবশ্যই দুজনকে ধন্যবাদ এবং রাজনীতি ছবির জন্য শুভকামনা। প্রিয় দর্শক, আজকের এই স্পেশাল ইয়াং নাইট থেকে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। এবং সাকিব অপু বিশ্বাস আমাদের শুধু তাদের স্বামী স্ত্রী পরিচয় না, আমাদের চলচ্চিত্রের অন্যতম সম্পদ। সুতরাং এই জুটি আসলে একদিনে যেমন গড়েনি, একদিনে সেটা ভাঙারও নয়, কারণ জুটিটা গড়েছেন আপনারাই সেটা লালন করবেন। লালন করার একটাই ওয়ে, হলে গিয়ে এই জুটির ছবিকে প্রমোট করা, ছবিটাকে নিয়ে আরও বেশি আলোচনা করা। সেই প্রত্যাশা রেখে আজকের মধ্যে শেষ করছি। আল্লাহ হাফেজ।